শুভ সকাল, সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 নিয়মিত আয়োজন আজ সকালের বাংলাদেশে। দর্শক, আজকে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি তাবাসসুম আহমেদ। দর্শক, চৈত্রের কিন্তু একদম শেষ পর্যায়ে আমরা প্রায় চলে এসেছি। বৈশাখ মাস প্রায় আশি করছে। গতকাল রাতে কিন্তু প্রচন্ড তাপদাহের মধ্যে এক পশলা বৃষ্টি কিন্তু রাজধানীর বুকে এসে পড়েছে। এই যে প্রশান্তি আপনাদের জীবনে জুড়ে থাকুক, সেই শুভকামনায় শুরু করছি আমাদের আজকের আয়োজন। আজকের আয়োজনে আমরা প্রথমেই দেখে আসবো ইতিহাসের এই দিনে বিশেষ কোন ঘটনাগুলো ঘটেছিল। আজ শনিবার 10 এপ্রিল 2021, 27 চৈত্র 1427, 26 শাবান 1442 হিজরি। 1710 সালের আজকের দিনে ইংল্যান্ডে কপিরাইট আইন চালু হয়। 1816 সালের আজকের দিনে আমেরিকায় দ্বিতীয় ব্যাংক চালু হয়। আজকের দিনে 1875 সালে কলকাতায় আর্য সমাজ প্রতিষ্ঠিত হয়। 1971 সালের আজকের দিনে মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশের অস্থায়ী সরকার বা মুজিবনগর সরকার গঠিত হয়। 1972 সালের আজকের দিনে ইরানে ভয়াবহ ভূমিকম্পে 3000-এরও বেশি লোক নিহত হয়। 1972 সালের আজকের দিনে জীবাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষরিত হয়। 1847 সালের আজকের দিনে জোসেফ পুলিৎজার জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন হাঙ্গেরীয় বংশোদ্ভূত আমেরিকান সাংবাদিক, প্রকাশক ও রাজনীতিবিদ। 1901 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন বাঙালি সাহিত্যিক ও শিক্ষাবিদ অমিয় চক্রবর্তী। 1973 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ব্রাজিলীয় সাবেক ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার রোবার্তো কার্লোস। 1954 সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন অগাস্ট লুমিয়ের। তিনি ছিলেন ফরাসি পরিচালক ও প্রযোজক। আজকের দিনে 1964 সালে মৃত্যুবরণ করেন শামসুন নাহার মাহমুদ। তিনি ছিলেন বাংলাদেশের নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক। 2013 সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন বিনোদ বিহার চৌধুরী। তিনি ছিলেন বাংলাদেশে একজন সমাজকর্মী। 2013 সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন রবার্ট জি এডওয়ার্ডস। তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ শারীরবিজ্ঞানী। 2015 সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন রিচি বেনো। তিনি ছিলেন অস্ট্রেলীয় ক্রিকেট অধিনায়ক। দর্শক, আপনারা দেখছেন ইতিহাসের আজকের দিনে বিশেষ কোন ঘটনাগুলো ঘটেছিল। আমরা সবাই জানি সুস্থ থাকার জন্য নিয়মিত ব্যায়াম করা এটি খুবই জরুরি। তার সাথে কিন্তু আরো অনেক বেশি উপকার পাবো আমরা যদি আমরা নিয়মিত যোগা চর্চা করতে পারি। তাই চলুন দর্শক, দেরি না করে দেখে আসি আমাদের আজকের যোগা সেগমেন্ট। আসসালামু আলাইকুম প্রিয় শরীর, আপনার উপর শান্তি বর্ষিত হোক। সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবনের পথে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আহমেদ শরীফ, আমার সঙ্গে আছেন নওশীন, আছেন আর্কিটেক্ট আলাউদ্দিন। চলুন তাহলে শুরু করা যাক আজকের যোগা পর্ব। আজকের যোগা পর্বে আমরা শরীরের বিশ্রামের জন্য, প্রশান্তির জন্য আসন এবং প্রাণায়াম আমরা চর্চা করব। শরীরটাকে বিশ্রাম দিতে হবে, মনটাকে প্রশান্ত রাখতে হবে। শরীর মন যখন প্রশান্ত থাকবে, স্থির থাকবে, তখন এটা আপনাকে আপনার সাফল্যের জন্য যা যা করণীয়, সেই শরীর তখন আপনাকে সাপোর্ট দেবে, মন তখন আপনাকে সাপোর্ট দেবে। এ কারণে আমাদের শরীর এবং মন উভয়েরই বিশ্রাম প্রয়োজন। এটাকে রিল্যাক্সেশনে রাখা দরকার, বডিটা যাতে আরাম পায় সেটা দরকার। বিশ্রাম ছাড়া আসলে, প্রশান্তি ছাড়া আপনি কাজ করতে পারবেন না। এই জন্য আমাদের বিশ্রামেরও দরকার রয়েছে। আর বিশ্রাম যখন আপনি নিচ্ছেন তখন আপনার ভেতরে অটোমেটিক্যালি প্রশান্তি সৃষ্টি হচ্ছে। এই প্রশান্তি সৃষ্টি করার জন্য আজকে আমরা একটা আসন করব, সেই সঙ্গে প্রাণায়াম। আর প্রশান্তির পাশাপাশি আমরা আরও কিছু বিষয়ে দেখব যে এটা শুধু প্রশান্তি সৃষ্টি করে না, আরও নানান অঙ্গের উপকার সৃষ্টি করে। সেগুলো আমরা অনুশীলন করতে করতে জেনে যাব। তো আজকে আমরা যে আসনটা করব, সেই আসনটা হচ্ছে খুব মজার এবং উপকারী আসন। সেটার নাম হচ্ছে মকর আসন। মকর আসন, মকর সংস্কৃত শব্দ, এটার মানে হচ্ছে হাঙ্গর জাতীয় প্রাণী, বা আমরা সহজ করে বলতে পারি কুমির। মকর মানে হচ্ছে কুমির। তো যে আসন করলে আমাদের দেহের আকৃতি কুমিরের নিয়ে ধারণ করে, কুমির যেরকম করে থাকে সেই রকম একটা আকৃতি হয়, সেটাকেই বলা হয় মকর আসন। হ্যাঁ, দ্য ক্রোকোডাইল পোস্টার। তো আজকে আমরা সেই ক্রোকোডাইল পোস্টার মকরাসনটাকে অনুশীলন করব। এই মকরাসন নানানভাবে করা যায়। তো নানানভাবে করা গেলেও আমরা এটাকে
একটা ফরম্যাটে দেখাবো যাতে সহজে সবাই অনুশীলন করতে পারেন। তো এক্ষেত্রে একটু সতর্কতা আছে, শুধুমাত্র এই মকরাসন প্রেগনেন্ট মহিলারা যারা আছেন তারা এটা করা থেকে বিরত থাকবেন, আর বাকি যারা আছেন সবাই এটা করতে পারেন। খুবই সহজ এবং যে কেউ এটাকে অনুশীলন করতে পারেন দেহ মনটাকে বিশ্রাম দেওয়ার জন্য। আজকের আসন মকরাসন। চলুন তাহলে শুরু করা যাক মকরাসন। মকরাসন শুরু করার আগে আমাদেরকে কি করতে হবে, এই পজিশন থেকে আমরা স্বাভাবিক অবস্থায় চলে আসি। আমরা একটু প্রস্তুতি গ্রহণ করি মকরাসন করার জন্য। প্রথমে আমরা বজ্রাসনে বসে থাকব, অর্থাৎ এই আসন যখন আমরা করছি মকরাসন করার প্রস্তুতি স্বরূপ আমাদেরকে বজ্রাসনে আমরা বসলাম, আমরা বসবো সেইভাবে। ওনারা এখন যে পোস্টারে বসে আছেন সেটা হচ্ছে বজ্রাসন। এবং বজ্রাসন আমরা সবাই জানি, এর আগে নানান পূর্বে আমরা দেখিয়েছি বজ্রাসন। মেরুদণ্ড স্ট্রেট থাকবে, 2 হাত হাঁটুর উপরে থাকবে এবং শরীরের কোথাও অবাঞ্ছিত চাপ বা কষ্ট অনুভূত হবে না, সেটার নাম হচ্ছে বজ্রাসন। এবার এই বজ্রাসন থেকে আমরা ধীরে ধীরে শুয়ে পড়বো। হ্যাঁ, আমরা একটু শুয়ে পড়ি আস্তে আস্তে, অর্থাৎ পজিশন নেওয়ার জন্য। হ্যাঁ, আস্তে আস্তে শুয়ে পড়ি। এবার আমরা আমাদের 2 হাতটাকে, বাম হাত নিচে থাকবে, ডান হাত উপরে থাকবে। হ্যাঁ, নিয়ে আসেন, হাত নিয়ে আসেন। গুড। এবার আপনি চাইলে আপনার মাথাটাকে ডান দিকে বাম দিকে একদিকে কাত করে নিতে পারেন, এতে আপনার রিল্যাক্সেশনটা ভালো হবে। এই গেল একটা পর্যায়ে। ফাইনাল স্টেপ হচ্ছে আমরা আমাদের পা দুটোকে আস্তে আস্তে ছড়িয়ে দেব। হ্যাঁ, 2 পাটাকে আমরা ছড়িয়ে দিই। হ্যাঁ, ছড়িয়ে দিই আরো। হ্যাঁ, আরো আসবে, আরো আসবে। হ্যাঁ, আরো। যতটুকু রিল্যাক্স করে আপনি পাটাকে ছড়াতে পারেন, যতটুকু পাকে রিল্যাক্স করে আপনি ছড়াতে পারেন সেই রকম করে পাটাকে ছড়িয়ে দেবেন। একদম রিল্যাক্স করে পাটাকে ছড়িয়ে দেবেন। এই হচ্ছে আমাদের মকরাসন। এই হচ্ছে মকরাসন। আপনি পায়ের পজিশনটাকে আপনার অনুসারে করে নেবেন, যতটুকু আপনি ছড়িয়ে দিতে পারেন রিল্যাক্স ভাবে। আবার বেশি ছড়াতে গিয়ে আবার টান টান করা যাবে না, অর্থাৎ আপনি রিল্যাক্স ফিল করেন, যতটুকু পজিশনে ফাঁকা করলে সেই পজিশনে পাটাকে রেখে দেবেন। টোটাল বডি কিন্তু রিল্যাক্সে থাকছে, একটা আরামের অবস্থায় আছে। এই বডিটা একদম আরামের অবস্থায় আছে। আপনি চোখটাকে বন্ধ করে নেবেন, রিল্যাক্সেশনটা আরো পারফেক্ট হবে। এটাকে বলা হয় রিল্যাক্সেটিভ পোজ, অর্থাৎ যে আসন চর্চা করে আমরা রিল্যাক্সেশন পাই, বিশ্রাম পাই, আরাম পাই, প্রশান্তি পাই, সেটাই হচ্ছে মকরাসন। তো এটা হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেমের জন্য চমৎকার একটা আসন। আমরা আসনটাকে আরেকবার একটু দেখে নেব। প্রিয় দর্শক, আমরা আরেকবার একটু দেখে নেব। আমাদের সহযোগী ইনস্ট্রাক্টর যারা আছেন তারা ধীরে ধীরে আস্তে আস্তে আগের পজিশনে চলে আসেন, অর্থাৎ যে পজিশনে ছিলেন বজ্রাসনে চলে আসেন। হ্যাঁ, গুড। আমরা আবার দেখছি যাতে আপনারা অনুশীলন করতে পারেন। প্রস্তুতি গ্রহণ করে তাহলে আমরা উপর হয়ে শোয়ার প্রস্তুতিটা গ্রহণ করি। হ্যাঁ, আস্তে আস্তে আসেন সামনে। হ্যাঁ, ধীরে ধীরে আমরা শুয়ে পড়ি। শুয়ে পড়লাম। এবার আস্তে আস্তে হাত দুটো আমরা মাথার পাশে নিয়ে আসি। এক হাত আরেক হাতের উপরে থাকবে, বাম হাত নিচে রাখতে পারেন, ডান হাত উপরে থাকবে। হ্যাঁ, তারপর মাথাটাকে আমরা যে কোনো একদিকে কাত করে নিলাম, যার যা সুবিধা মতো। আপনি ডানে বামে যে কোনো একদিকে কাত করে নিতে পারেন। এবার পা দুটোকে আমরা ছড়িয়ে দিই। প্রিয় দর্শক, খেয়াল করবেন যে পায়ের যে গোড়ালি আছে, এই গোড়ালি কিন্তু ভেতরমুখী থাকছে, অর্থাৎ 2 পায়ের মাঝখানে থাকছে। এটা খেয়াল রাখবেন, অর্থাৎ রিল্যাক্স করে রাখা, যেটা একদম রিল্যাক্স করে টোটাল বডি ভূমির সঙ্গে একটা স্পর্শ অবস্থায় আছে এবং রিল্যাক্স পাচ্ছে। এবং ভূমির সঙ্গে কিন্তু আমাদের টাচ রাখতে হবে। আমরা এখন আধুনিক মানুষ হয়ে গিয়েছি, আমাদের প্রকৃতি থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আমরা মাটিতে হাঁটি না, আমরা সোফায় বসি। এই যে প্রকৃতি থেকে আমরা দূরে সরে যাচ্ছি, তো আমাদের কিন্তু অসুখ বিসুখও বাড়ছে। তো ফ্লোরের সঙ্গে কিন্তু আমাদের টাচ থাকতে হবে। এই যে ফ্লোরের সঙ্গে আপনি টাচ করলেন, চমৎকার একটা রিল্যাক্সেশন আপনার হচ্ছে। এই অবস্থায় আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো, এটার উপকার আপনাকে ভাবতে হবে। জাস্ট চোখটা আপনি বন্ধ করে আছেন। আধুনিক যোগা যেমন কোয়ান্টাম যোগাতে আমরা কি করি, আমরা জাস্ট ভিজুয়ালাইজ করি, মনোছবি দেখি। এই উপকারগুলো হচ্ছে। তো এই আসন যখন আপনি করছেন, চোখটা আপনার বন্ধ হয়ে আছে, আপনি এবার ভিজুয়ালাইজ করেন, মনোছবি দেখেন, মনোসংযোগ করেন যে আপনার এই অঙ্গের উপকার হচ্ছে। কি উপকার হচ্ছে? এই মকরাসনটা অনুশীলন করলে আমাদের দেহ মন উভয়ই বিশ্রাম পায়। এই রিল্যাক্সটা দিতে হবে। যখনই মকরাসন করি সেই কাজটাই হয়।
যারা শারীরিক এবং মানসিক পরিশ্রম বেশি করেন তাদের জন্য খুবই উপকারী। তারা এটাকে বেশি করে অনুশীলন করবেন। ধরেন যে আপনার অফিসে যদি সুযোগ থাকে, শোয়ার কোনো সুযোগ থাকে, বিশ্রাম নেওয়ার কোনো সুযোগ থাকে, হ্যাঁ, আপনি ক্লান্ত হয়ে পড়েছেন অফিসে কাজ করতে করতে, কি করেন, কিছুক্ষণ এটাকে অনুশীলন করলেই দেখবেন যে আপনি প্রাণবন্ততা ফিল করছেন, উপকার পাচ্ছেন। স্টুডেন্ট যারা আছেন তাদের জন্য এটা খুবই উপকারী। যারা স্টুডেন্ট আছেন কি করবেন, আপনি পড়ালেখা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন, কিছুক্ষণ এই আসনে চলে যান। আসনে গিয়ে আপনি ভিজুয়ালাইজ করেন যে আপনার স্ট্রেস, টেনশন, ক্লান্তি সব দূর হয়ে যাচ্ছে। এটা তাদের জন্য, স্টুডেন্টদের জন্য উপকারী। সেই সঙ্গে যাদের মেজাজটা খুব কি থাকে, সবসময় উত্তেজিত অবস্থায় থাকেন, একটু উপরের স্তরে থাকেন, তারা কি করবেন, মেজাজটাকে কন্ট্রোলে রাখার জন্য, তার রাগ, খিটখিটে মেজাজ, নার্ভাসনেস, স্নায়বিক যে সমস্যা আছে সেগুলো দূর করতে এই আসন সহযোগিতা করে। তারা এটাকে অনুশীলন করবেন। হাই ব্লাড প্রেশার যাদের আছে তাদের জন্য একটা মহা ঔষধ বলা যেতে পারে। হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে এটা খুব চমৎকার সহযোগিতা করে আমাদের। স্ট্রেস, টেনশন, আধুনিক মানুষদের স্ট্রেস টেনশন বেশি, স্ট্রেস টেনশন দূরে কোনো চমৎকার ভূমিকা পালন করে। এবং এটা আমরা যখন কাজ করতে করতে একদম ক্লান্ত হয়ে পড়ি, এই ক্লান্তি থেকে আমাদেরকে দূরে রাখার জন্য এই আসন চমৎকার কাজ করে। আর টোটাল নার্ভাস সিস্টেম, এন্টার নার্ভাস সিস্টেম অফ হিউম্যান বডি, এই নার্ভাস সিস্টেমটাকে চমৎকার অ্যাক্টিভেট করে, এটার কার্যক্ষমতাটাকে বৃদ্ধি করে, যার ফলে আপনি যে কোনো সমস্যাগুলোকে মোকাবেলা করতে পারেন। আমাদের সমস্যা হচ্ছে আমরা প্রবলেম ফেস করতে অনেক সময় করতে চাই না, অথবা করলেও তখন আমরা পাজলড হয়ে যাই, কি করব না করব। তো এটা কেন হয়? কারণ আমাদের যে নার্ভাস সিস্টেম সেটা এই পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারছে না। নার্ভাস সিস্টেম যেরকম করে শক্তিশালী হওয়া প্রয়োজন ছিল সেটা হয় না। তো আপনি ভিজুয়ালাইজ করুন যে আপনার নার্ভাস সিস্টেম, স্নায়ুতন্ত্র চমৎকার কাজ করছে। হ্যাঁ, সব ধরনের স্ট্রেস, টেনশন এবং চ্যালেঞ্জগুলোকে আপনি মোকাবেলা করতে পারছেন। এটা পড়ালেখায় আপনার মনোযোগ বাড়াবে, কাজে মনোযোগ বাড়াবে, একাগ্রতা সৃষ্টি করবে। এবং সেই সঙ্গে আপনি দেখবেন এই আসন যখন আপনি করছেন, হ্যাঁ, এই আসন যখন আপনি করছেন, টোটাল বডি যেহেতু রিল্যাক্সেশনে থাকছে, সর্ব অঙ্গেরই উপকার হয়। তো যারা কি করেন, অসুখ বিসুখে বেশি ভোগেন, তারা এই আসনে যদি আপনি বিশ্রাম নিতে পারেন, দেখবেন যে আপনি দ্রুত রিকভার করতে পারছেন। তো এই আসনটাকে আমরা স্মৃতিশক্তি বৃদ্ধির কাজে, মেমোরি বাড়ানোর কাজে ব্যবহার করতে পারি, ব্রেইনের পাওয়ারটাকে বাড়ানোর কাজে আমরা ব্যবহার করতে পারি। অর্থাৎ রিল্যাক্সেশন করলে শরীরে যা হয়, অর্থাৎ বডিটাকে যখন আপনি বিশ্রাম দিচ্ছেন, সব অঙ্গগুলো আবার রিঅ্যাক্টিভেট হচ্ছে, পুনর্জীবনী শক্তি নিয়ে সে আবার কাজে নেমে পড়ছে। তো এটার জন্য আমরা এই মকরাসনটাকে অনুশীলনে রাখতে পারি। কতক্ষণ করবেন? 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, 10 মিনিট। তবে আইডিয়াল টার্ম হচ্ছে, ভালো সময় হচ্ছে 5 থেকে 10 মিনিট। অ্যাটলিস্ট যদি আপনি 5 থেকে 10 মিনিট করেন, চমৎকার উপকার। আর একান্তই যদি 5 থেকে 10 মিনিট আপনি নাই করতে পারেন, যতক্ষণ পারেন 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট করেন, উপকার আপনি পাবেনই আর কি। তো এই গেল আমাদের মকর আসন। এবার আস্তে আস্তে আপনারা একটু ধীরে ধীরে উঠে বসুন, উঠে বজ্রাসনে বসুন। প্রিয় দর্শক, আমরা যে আসনটা দেখলাম সেটা হচ্ছে মকর আসন। এবার আস্তে আস্তে আমরা প্রাণায়ামের দিকে অগ্রসর হব। আজকে আমরা একটা মজার প্রাণায়াম করব। সেই প্রাণায়ামের নাম হচ্ছে ষোড়শীজ প্রাণায়াম। ষোড়শীজ বা সরসীজ, যাই বলেন, যে নামেও আপনি অভিহিত করেন, ষোড়শীজ বা সরসীজ প্রাণায়াম হচ্ছে এমন একটা প্রাণায়াম, যে প্রাণায়ামটা আমরা জানি সংস্কৃতে ষোড়শীজ মানে হচ্ছে পদ্ম, পদ্মের আরেক নাম হচ্ছে ষোড়শীজ। তো এই প্রাণায়াম পদ্মাসনে বসে করতে হয়, পদ্মাসন স্টাইলে করতে হয় বলে এটার নাম হচ্ছে ষোড়শীজ প্রাণায়াম। তো এটা যখন আমরা অনুশীলন করি তখন কি হয়? প্রাণায়াম মানেই হচ্ছে আপনার রেসপিরেটরি সিস্টেম, শ্বসনতন্ত্র, ফুসফুসের উপকার হবে সবচেয়ে বেশি। সেই সঙ্গে এটার সাথে যে সকল অঙ্গ জড়িত আছে সেই অঙ্গগুলোর উপকার হয়। তো আজকের যে ষোড়শীজ প্রাণায়াম, সেই প্রাণায়ামে আমাদের ফুসফুস যে শুধুমাত্র শক্তিশালী হবে তা না, আর ফুসফুস শক্তিশালী হলেই আপনি নানান ধরনের অসুস্থতা থেকে দূরে থাকবেন, এবং নানান প্রকারের যে বিশ্রামজনিত অসুবিধা হয় সেইগুলো থেকেও আপনি কিন্তু দূরে থাকতে পারবেন। অর্থাৎ আপনি আপনার ফুসফুসটাকে ভালো রাখলে আপনি প্রশান্তিতে থাকতে পারবেন, আপনি শান্তিতে থাকবেন, আপনি আরাম অনুভূত করবেন। তারপরে হচ্ছে এই প্রাণায়ামটা আসনের সঙ্গে, আসনের মাধ্যমে এই যে প্রাণায়াম, ষোড়শীজ প্রাণায়াম, এটা যখন আমরা করব তখন আমাদের আরো কিছু বেনিফিট হবে। বেনিফিটগুলো আমরা একটু পরে বলছি, তার আগে আমরা সরাসরি এই প্রাণায়ামটা দেখে ফেলি যে কিভাবে করতে হয়। তো দেখানোর আগে 2-1টা বিষয় একটু বলে রাখি যাতে সহজে আপনি করতে পারেন। এটা আমরা প্রথমে পদ্মাসন করব। পদ্মাসন করে আমরা ধীরে ধীরে শুয়ে পড়ব।
দুই হাত দেহের দুপাশে থাকবে। তারপর পদ্মাসন অবস্থায় আমাদের পাটাকে আমরা উপরের দিকে তুলবো। কিভাবে তুলবো এটা প্রিয় দর্শক আপনারা দেখবেন যে এটা আমরা কিভাবে করি। তো সেই নির্দিষ্ট প্রক্রিয়ায় আমরা দম নেব, দম ছাড়ব। এই হচ্ছে আমাদের ষোড়শীজ প্রাণায়াম। তাহলে আমরা ষোড়শীজ প্রাণায়াম আমরা একটু দেখে ফেলবো। আমরা প্রথমে দণ্ডাসনে বসি। হ্যাঁ, একটু দণ্ডাসনে আসেন। পদ্মাসন করার জন্য আমরা দণ্ডাসন করব। পাটাকে সামনে ছড়িয়ে দিয়ে দেন। প্রিয় দর্শক, এখন আমরা পদ্মাসন করব। পদ্মাসন থেকে এই ষোড়শীজ প্রাণায়ামটাকে করতে হয়। তো আমরা এখন পদ্মাসন করছি। আমরা প্রথমে দণ্ডাসনে বসলাম, এরপর ডান পাটাকে ভাঁজ করে নেই, ডান পাটাকে ভাঁজ করে নেই, এরপর বাম পাটাকে ভাঁজ করে নেই। মেরুদণ্ড স্ট্রেট থাকবে, আমাদের মেরুদণ্ড স্ট্রেট থাকবে, দুই হাত হাঁটুর উপরে থাকবে। এই হচ্ছে পদ্মাসন। এই পদ্মাসন থেকে আমরা ধীরে ধীরে শুয়ে পড়ব। পদ্মাসন থেকে আমরা ধীরে ধীরে শুয়ে পড়ব। এবার কোণের উপর ভর করে আমরা একটু শুয়ে পড়ি। হ্যাঁ, আমরা শুয়ে পড়লাম। আমাদের দুই হাত দেহের দুপাশে থাকছে, দুই হাত দেহের দুপাশে। এবার আমরা এই অবস্থা থেকেই প্রাণায়াম করব। পদ্মাসন প্রথমে আমরা করলাম, তারপর শুয়ে পড়লাম, হাত দুটো দেহের দুপাশে আছে। এই অবস্থায় এখন আমরা প্রাণায়ামের চর্চা করব। কি করতে হবে? আমাদের হাঁটুটাকে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল একদম স্ট্রেট করে রাখবো দম নিতে নিতে। আমাদের প্রশিক্ষক যারা আছেন তারা দেখাবেন। এবার ধীরে ধীরে দম নিতে নিতে আস্তে আস্তে হাঁটু দুটোকে সোজা করেন। হ্যাঁ, 90 ডিগ্রি। হ্যাঁ, আরো আসছে, আরো। গুড। এবার দম ছাড়তে ছাড়তে আমরা হাঁটুটাকে নিচে নামিয়ে ফেলবো। আস্তে আস্তে আমরা নামিয়ে ফেলি। একবার হলো। এবার আমরা আরেকবার একটু করি। হ্যাঁ, পা তুলছি তুলছি। হ্যাঁ, 90 ডিগ্রি। এবং পেটে চাপ লাগছে, ফুসফুসের এক্সারসাইজ হচ্ছে, হাঁটুর এক্সারসাইজ হচ্ছে, পায়ের এক্সারসাইজ হচ্ছে, সব জায়গায় কিন্তু এক্সারসাইজ হচ্ছে। এবার আস্তে আস্তে নামিয়ে ফেলেন। নামান, ধীরে ধীরে নামাতে থাকেন। হ্যাঁ, দুইবার হলো। এইভাবে আমরা এটাকে 5 থেকে 10 বার অনুশীলন করতে পারি। 5 থেকে 10 বার এই প্রাণায়ামটাকে আমরা অনুশীলন করতে পারি। আমরা আরেকবার একটু দেখে নেই। দম নিতে নিতে আমাদের পাটাকে উপরের দিকে তুলছি, 90 ডিগ্রি করছি। দম ছাড়তে ছাড়তে আবার নিচে চলে যাচ্ছে ধীরে ধীরে। এবার আস্তে আস্তে পাটাকে ছড়িয়ে নিয়ে, হ্যাঁ, ডান পা, হ্যাঁ, বাম পা ছাড়িয়ে নেই আমরা। হ্যাঁ, এরপর আস্তে আস্তে আমরা আগের পজিশনে চলে আসবো, অর্থাৎ উঠে বসবো। আমরা উঠে বজ্রাসনেই বসি। বজ্রাসন, পদ্মাসন, সুখাসন, যে কোনো আসনে আমরা বসতে পারি। তো প্রিয় দর্শক, আমরা দেখলাম যে প্রাণায়াম, সেটার নাম হচ্ছে ষোড়শীজ প্রাণায়াম বা ষোড়শীজ প্রাণায়াম। চমৎকার উপকারী প্রাণায়াম। বিশেষ করে প্রথম যে উপকার সেটা তো ফুসফুসেরই হচ্ছে। আপনার রেসপিরেটরি সিস্টেম ভালো থাকছে, সেই সঙ্গে যাদের কনস্টিপেশন আছে সেই কনস্টিপেশনটাও দূর হবে। পেটের যে অতিরিক্ত বায়ু আছে, গ্যাস জমে আছে, সেই গ্যাসগুলোকেও দূর করতে সহযোগিতা করে। আপনি দেখেছেন যখন এই প্রাণায়ামটা অনুশীলন করা হয় তখন কি হয়? পেটে চাপ লাগে, যার ফলে পেটের যে অতিরিক্ত বায়ু আছে সেটা দূর হয়ে যায়। পায়ের শক্তিটা বাড়ায়। এটা যখন আমরা পদ্মাসন অবস্থায় করি, পায়ের এক্সারসাইজ হচ্ছে, পায়ের নার্ভ, মাসল সবগুলো শক্তিশালী হচ্ছে। তো পায়ের শক্তিটাকে বাড়িয়ে দিচ্ছে। যাদের সায়াটিকার পেইন আছে, সায়াটিকার পেইন কিন্তু অসহ্য যাদের এটা হয়, তারা যারা সাফারার তারা কিন্তু বুঝতে পারেন যে কি পরিমাণ কষ্ট হয়। তো সায়াটিকার পেইন দূর করতে এটা সহযোগিতা করে। তারপরে আপনি দেখেছেন যে আমাদের যে নিতম্ব, আমাদের হিপ, কোমর এবং তলপেটের যে অতিরিক্ত চর্বি আছে সেগুলো কিন্তু দূর হচ্ছে। এবং চাপ লাগে, আপনি যখন এটা অনুশীলন করবেন দেখবেন যে এই জায়গাগুলোতে কিন্তু চাপ লাগছে, যার ফলে এই অংশগুলোর অতিরিক্ত যে চর্বি আছে সেগুলো দূর করতে সহযোগিতা করে। শরীরের বিশেষ করে এই ইন্টারনাল অর্গানগুলো রিলেটেড জায়গায়, অর্থাৎ আপনার তলপেট, কোমর, হিপ, এই জায়গাগুলোতে কিন্তু অতিরিক্ত চর্বি জমার সুযোগ পায় না। আর অনেক সময় মহিলাদের পিরিয়ড চলাকালীন সময়ে নানান ধরনের জটিলতা সৃষ্টি হয়। এই প্রাণায়াম করলে কিন্তু মহিলাদের পিরিয়ডের যে সমস্যা হয় সেগুলোও দূর হয়। আবার অনেকের কি হয়, সন্তান প্রসবের পর পেটটা ঝুলে যায়। তো এটা যাতে ঝুলে না যায়, এটা যাতে সুন্দর শেপে থাকে, আপনি যদি এই প্রাণায়াম অনুশীলন করেন, ফুসফুসের উপকারের পাশাপাশি আপনার পেটটাকে আপনি স্বাভাবিক অবস্থায় রাখতে পারবেন, অর্থাৎ ঝুলানো থেকে আপনি নিজেকে বাঁচাতে পারবেন। তো সন্তান প্রসবের পর ডাক্তারের পরামর্শ ক্রমে ডাক্তার যখন বলবেন যে এক্সারসাইজ করা যাবে, তখন আপনি এই
প্রাণায়াম যদি অনুশীলন করেন তাহলে এই ঝুলে যাওয়া অবস্থা থেকে আপনি নিজেকে বিরত রাখতে পারবেন। হ্যাঁ, সেই সঙ্গে কি করে এই প্রাণায়ামটা কিন্তু আমাদের স্মৃতিশক্তি বাড়াতেও সহযোগিতা করে এবং আমাদেরকে সর্বোপরি একটা প্রশান্তি দেয়। প্রশান্তি হচ্ছে জীবনের একক, এটাকে কখনোই বিনষ্ট করা যাবে না। কোনো কিছুর সঙ্গে প্রশান্তিকে আপনি গুলিয়ে ফেলবেন না। প্রশান্তি আগে, জীবনের সব কিছু পরে, এটা হচ্ছে একক। এই প্রশান্তি যখন আপনার জীবনে আসবে তখন দেখবেন যে সবকিছুই সহজ। তো এই প্রাণায়াম করলে কি হয়, আপনি যখন করছেন পাটা আস্তে আস্তে উপরের দিকে আসছে, আবার নামাচ্ছেন, দমের চর্চা হচ্ছে, আপনার ভেতর থেকে কিন্তু প্রশান্তি সৃষ্টি হচ্ছে। তো এই প্রশান্তি আনয়নের জন্য এই প্রাণায়ামটাকে আমরা কাজে লাগাতে পারি। মেধা শক্তি, স্মৃতিশক্তি, স্মরণ শক্তি বাড়ানোর জন্য এটাকে আমরা কাজে লাগাতে পারি। কেন? যখনই আপনি শুয়ে আছেন, আমাদের যে হার্ট আছে, হার্টটা পাম্প করে এরকম করে ঊর্ধ্বাংশে আমাদের রক্ত দিচ্ছে, ব্রেইনের দিকে আপনার ব্লাড সার্কুলেশনটা বেড়ে যাচ্ছে, যার ফলে ব্রেইনের পাওয়ার বাড়ছে, স্মৃতিশক্তি বাড়ছে, স্মরণ শক্তি আপনার আগের চেয়ে বহুগুণ বৃদ্ধি পাচ্ছে। তো এটাকে স্মরণ শক্তি বৃদ্ধির কাজেও আমরা কাজে লাগাতে পারি। এই গেল আমাদের ষোড়শীজ প্রাণায়াম। এটা আমরা 5 থেকে 10 বার অনুশীলন করতে পারি, খুবই উপকারী প্রাণায়াম। এবার আস্তে আস্তে আমরা আমাদের প্রাকৃতিক প্রক্রিয়া ভালো থাকার উপায় নিয়ে সেটা নিয়ে একটু আলোচনা করি। প্রিয় দর্শক, সামনে শীতকাল আসছে এবং এই শীতকালে কি হয়, অনেকেরই কিন্তু সর্দি হয়, কাশি হয়, হ্যাঁ, অ্যালার্জি হয় ঠান্ডাজনিত। তাদের জন্য চমৎকার প্রাকৃতিক ব্যবস্থা হচ্ছে কিচ্ছু না, আমাদের দেশে সবসময় পাওয়া যায়। শীতের আগে যদি আপনি ভালো করে খেতে পারেন, শীতের সময় আপনার শীত নিয়ে চিন্তা করা লাগবে না। দেখবেন যে আপনার অতিরিক্ত যে ঠান্ডা লাগার প্রবণতা, শীতকালে শীত লাগবে এটাই স্বাভাবিক, কিন্তু অতিরিক্ত ঠান্ডা যাতে না লাগে এখন থেকেই জাম্বুরা খাওয়া শুরু করে দেন। এখন থেকেই জাম্বুরা খাওয়া শুরু করে দেন। যখন আপনি জাম্বুরা খাওয়া শুরু করলেন, দিনে যদি একটা জাম্বুরা খেতে পারেন সারাদিনে মিলিয়ে, আপনার ঠান্ডাজনিত সমস্যা নিয়ে চিন্তা করা লাগবে না। হ্যাঁ, ঠান্ডার জনিত যে অ্যালার্জি সেটা নিয়ে চিন্তা করা লাগবে না। সর্দি কাশি এগুলো থেকে আপনি অনায়াসে ভালো থাকতে পারবেন। এই জাম্বুরাটাকে আমাদের প্রাকৃতিক প্রক্রিয়া ভালো থাকার জন্য আমাদের খেতে হবে রেগুলার। এই সময় থেকে শুরু করেন, এখনই জাম্বুরা পাওয়া যাচ্ছে। প্রিয় দর্শক, শুরু করেন, আপনি দেখবেন যে চমৎকার শীতকালটাকে উপভোগ করছেন। তো আজকের যোগা পর্বে আপনারা মকরাসন দেখলেন, এটা প্রাণায়াম, ষোড়শীজ প্রাণায়াম, সেটাকে দেখলেন। সেই সঙ্গে প্রাকৃতিক প্রক্রিয়া ভালো থাকার একটা খাবার, সেটাকেও আমরা, অর্থাৎ জাম্বুরা, এটাকে আমরা খাবো রেগুলার, তাহলে আমরা চমৎকার সুস্বাস্থ্যের অধিকারী হব। তো প্রিয় দর্শক, পরবর্তী পর্বে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন আসন প্রাণায়াম নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। দর্শক, আপনারা দেখছিলেন আমাদের নিয়মিত আয়োজন যোগা সেগমেন্ট। আমরা আশা করব আপনারা প্রত্যেকের বাসায় নিয়মিত যোগা চর্চা করবেন এবং নিজেদের জীবনে উপকৃত হবেন। আজ সকালে বাংলাদেশের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, ফিরছি খুব শীঘ্রই। আর একবার স্বাগত জানাচ্ছি নিউজ 24 নিয়মিত আয়োজন আজ সকালের বাংলাদেশে। দর্শক, আমরা এই পর্যায়ে চলে যাব সংবাদপত্র পর্যালোচনায়। তবে তার আগে জেনে নেব ঢাকা থেকে এবং দেশের বাইরে থেকে প্রকাশিত কিছু সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনামগুলো। দর্শক, প্রথমেই জানিয়ে দিতে চাই বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম। তারা শিরোনাম করেছে সংকটের শেষ নেই হাসপাতালে। এছাড়া শিরোনাম রয়েছে আসছে কঠোর লকডাউন, রোহিঙ্গাদের দায় শুধু বাংলাদেশে নয়, এরকমটি শিরোনামও রয়েছে বাংলাদেশ প্রতিদিনে। আমরা যদি কালের কণ্ঠের দিকে একটু নজর দিই, তারা শিরোনাম করেছে 14 এপ্রিল থেকে 7 দিন সর্বাত্মক লকডাউনের চিন্তা। এছাড়া শিরোনাম রয়েছে গচ্চা 343 কোটি টাকা, রোহিঙ্গাদের প্রতি অসাধারণ মানবতায় কৃতজ্ঞ বাইডেন। এছাড়া করোনা নিয়ে আরো শিরোনাম রয়েছে কালের কণ্ঠে, যদি একটু জানাতে চাই, বাড়ছে 200 আইসিইউ সহ 2000-এর বেশি শয্যা, নেতাদের মধ্যে এবার করোনা আতঙ্ক বেশি। প্রথম আলো রয়েছে পর আমার কাছে, তারা শিরোনাম করেছে তথ্য প্রযুক্তি খাত, হোম অফিস, অনলাইন ক্লাসের সঙ্গে সাইবার ঝুঁকিও বাড়ছে। এছাড়া শিরোনাম রয়েছে বাংলাদেশ চাইলে করোনার টিকা দিতে পারে যুক্তরাষ্ট্র। সমকাল রয়েছে পর আমার কাছে, তারা শিরোনাম করেছে আসছে কঠোর লকডাউন। এছাড়া রয়েছে স্বাস্থ্যবিধি আছে, স্বাস্থ্যবিধি নেই। দর্শক, দ্য ডেইলি সান রয়েছে পর আমার কাছে, তারা শিরোনাম করেছে না কমপ্লিট লকডাউন। এছাড়া যদি একটু জানাতে চাই, শিরোনাম রয়েছে হেলথ গাইডলাইন্স ইগনোরড অ্যাট মার্কেটস। আরও রয়েছে ইউএস ফোকাসেস অন সলিউশন টু রোহিঙ্গা ক্রাইসিস ক্যারি। দ্য ডেইলি স্টার রয়েছে আমার কাছে, এরপর তারা শিরোনাম করেছে স্ট্রিক্ট লকডাউন ফ্রম এপ্রিল 14।
এছাড়া করোনা নিয়ে শিরোনাম রয়েছে আরও একটি, ইয়াং অ্যাডাল্টস গেট ইনফেক্টেড মোর। বাংলানিউজ24.com রয়েছে এবার আমার কাছে, তারা শিরোনাম করেছে বাংলাদেশ চাইলে করোনার ভ্যাকসিন দেবে যুক্তরাষ্ট্র। এছাড়া রয়েছে 14 এপ্রিল থেকে কঠোর লকডাউন। দর্শক, সবশেষ দেশের বাইরে থেকে দ্য নিউ ইয়র্ক টাইমস রয়েছে আমার কাছে, তারা শিরোনাম করেছে অ্যামাজন ওয়ার্কার্স ভোট ডাউন ইউনিয়ন ড্রাইভ অ্যাট আলাবামা ওয়্যারহাউস। দর্শক, এই ছিল মোটামুটি ঢাকা থেকে এবং দেশের বাইরে থেকে প্রকাশিত কিছু সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনামগুলো। আমরা এবার চলে যাব পর্যালোচনা। আমাদের সাথে আজকে যুক্ত হচ্ছেন রাজশাহী থেকে স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডাক্তার চিন্ময় কান্তি দাস। ডাক্তার চিন্ময় কান্তি দাস, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। জি, আপনি যে শুনছিলেন, আমি শিরোনামগুলো পড়ছিলাম। আসলে বলা বাহুল্য যে এই মুহূর্তে করোনা ভাইরাস ছাড়া আসলে এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনো বিষয় শুধু বাংলাদেশ না, পুরো বিশ্বের জন্যই হতে পারে না। তো এই বিষয়টাকে প্রাধান্য দিয়ে আমরা আজকে একটু পর্যালোচনা করতে চাই। শিরোনাম আসছে বাংলাদেশ প্রতিদিনে সংকটের শেষ নেই, হাসপাতালে আসছে কঠোর লকডাউন। কালের কণ্ঠ একই বিষয়, মোটামুটি সব সংবাদপত্রে একই বিষয় তুলে ধরা হয়েছে। 14 এপ্রিল থেকে 7 দিন সর্বাত্মক লকডাউনের চিন্তা। আমরা কিন্তু ইতিমধ্যে 7 দিনের লকডাউনে আছি, কিছুটা শিথিল করা হচ্ছে কিছু কিছু বিষয়। কিন্তু আপনি যেহেতু একজন ডাক্তার, আপনি হাসপাতালে থাকছেন, রোগীদের সবচেয়ে সংস্পর্শে আসছেন, আপনার কাছে কি মনে হচ্ছে যে লকডাউনটি যেটি দেওয়া হচ্ছে কিংবা দেওয়ার যে পরিকল্পনা হচ্ছে, আসলে এতে কি যথেষ্ট এই এত বড় একটি ভাইরাসের সংক্রমণ আসলে সামাল দেওয়ার জন্য? আমি সাউন্ডটা একদমই অপরিষ্কার এবং ভেঙে ভেঙে আসছে, যার ফলে আপনার প্রশ্নটা আমি ক্লিয়ার শুনতে পাইনি। আমাকে আরেকবার বললেন। জি, অবশ্যই অবশ্যই। আপনি কি শুনতে পাচ্ছেন এখন আমাকে পরিষ্কার? আমি একটু ধীরে বলি। আসলে আমাদের এখানে যেটি দেখছি আমরা, যে লকডাউনের যে গতঘাটি উঠে এসেছে, আসলে করোনা ভাইরাস ছাড়া গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে কিছু নেই। লকডাউন চলছে, সামনে আরো কঠোর লকডাউন আসছে। যে লকডাউনটি চলছে আমরা দেখছি খুব একটা প্রভাব পড়ছে না সংক্রমণ বৃদ্ধির যে রোধ করা ব্যাপারটির ক্ষেত্রে। তো আসছে যে লকডাউনের কথা বলা হচ্ছে, আপনার কাছে কি মনে হচ্ছে আসলে কি এটির কোনো প্রভাব পড়তে যাচ্ছে কিনা সংক্রমণ বৃদ্ধির যে হার সেটি কমানোর ক্ষেত্রে? দেখুন, ধন্যবাদ নিউজ 24 কে। আপনার একটা জিনিস মনে রাখতে হবে যে ভাইরাসটা ছড়ানোর যে দর্শনটা, করোনা ভাইরাসটা কখনোই একা কোথাও যেতে পারে না, সে সবসময় মানুষের সাথে যায়। আমি এই জায়গাটাই যদি আমি বুঝি, তাহলে সংক্রমণ কখনো বাড়বে কখনো কমবে, ভাইরাসটা ন্যাচারই তাই। সুতরাং এটা যদি আমি প্রতিরোধ করতে চাই, তাহলে একটি পর্যায় পর্যন্ত আমাকে কিন্তু মানুষকে ঘরবন্দি করে রাখতে হবে, যেটাকে আমরা বলছি লকডাউন। আজকে আপনি দেখবেন যে আমরা যেটাকে দ্বিতীয় ঢেউ বলছি, সেটা সংক্রমণের ধরনটা কিন্তু খুবই একেবারে সাংঘাতিক একটি ধরন। সে দ্রুত গতিতে সংক্রমণ করে এবং মানুষ বুঝে ওঠার আগেই, তার সাইন সিমটম বুঝে ওঠার আগেই কিন্তু তার লাংসের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়ে যায়, যার ফলে যখন হাসপাতালে যায় তখন কিন্তু তার অবস্থা খুব ক্রিটিক্যাল। আর এই যে ভাইরাসটা, যেটাকে আমরা বাইরের একটি আফ্রিকান স্ট্রেন বলছি, সেটা এত দ্রুত গতিতে এটা ছড়ায়, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন গত 1 থেকে 1.5 সপ্তাহ মতো। তো এইটাকে এখন যদি আপনি প্রতিরোধ করতে চান, তাহলে প্রথমত দরকার হচ্ছে মানুষের চলাচল বন্ধ করা এবং মানুষকে গৃহবন্দী করা, যেটার জন্য আমরা বারবার করে বলে এসেছি যে আমাদেরকে কঠোর একটি লকডাউনে যেতে হবে, অর্থাৎ একটি পর্যায় পর্যন্ত, যেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত ভাইরাসটা সংক্রামিত করতে পারে সেই সময়, সেটা আমরা বলছি 2 সপ্তাহ কমপক্ষে, সেই 2 সপ্তাহ কঠোর লকডাউন দিলে আমরা এর প্রকোপটাকে আমরা টেনে ধরতে পারবো। আর যদি না করি, তাহলে কিন্তু আমরা যত সংক্রমণ হবে তার একটি বড় অংশ, প্রায় 20% তারা কিন্তু, তাদের জন্য কিন্তু হাসপাতাল প্রয়োজন হবে এবং তারও 5%-এর জন্য প্রয়োজন হবে আইসিইউ, যেটা কিন্তু বাংলাদেশ না, পৃথিবীর কোনো দেশের জন্য অ্যাফোর্ড করা সম্ভব নয়। যার ফলে আমাদের রোগীর সংখ্যা কমাতে হলে সংক্রমণের সংখ্যা কমাতে হবে। আর সংক্রমণের সংখ্যা কমাতে হলে আমাদের যে দুটো কথা বারবার বলা হয়, জীবন এবং জীবিকা, আমরা মনে করি জীবন আগে তারপরে জীবিকার। বাংলাদেশের এখন এই অবস্থা নেই যে 7 দিন বা 10 দিন যদি আমরা ঘরবন্দি থাকি তাহলে মানুষ না খেয়ে মরবে। সুতরাং এটা যে সরকার এখন যে সিদ্ধান্তটা নিয়েছেন, আমি মনে করি অত্যন্ত প্রয়োজনীয় এবং সময় উপযোগী।
জি, ধন্যবাদ। আপনার কথা রেস্টে নিয়ে একটু বলতে চাই যে আমরা কিন্তু লকডাউনের মধ্যে ইতোমধ্যে আছি, বেশ কিছু ব্যাপার শিথিল করা হয়েছে, বেশ কিছু সমাগমের ক্ষেত্রে বিপণী বিতানগুলো খুলে দেওয়া হয়েছে গতকাল থেকে, যদিও বলা হচ্ছে যে কঠোরভাবে বিধিনিষেধ মানার কথা, স্বাস্থ্যবিধি মানার কথা, কিন্তু আসলে কি স্বাস্থ্যবিধি মানা হচ্ছে, কিংবা আমরা দেখছি আসলে মানা হচ্ছে না? তাহলে এই যে লকডাউন দেয়া, আবার শিথিল করা, আবার এদিকে কঠোর করা হচ্ছে স্বাস্থ্যবিধি, আসলে সমন্বয়তাটা কোথায় থাকছে? এটা আসলে একটা জিনিস আপনি দেখবেন যে এটা তো একটা লকডাউন হতে হবে বিজ্ঞান ভিত্তিক, খুব পরিষ্কার ব্যাপার, কোনো কোনো ব্যক্তি বা কোনো কাউরি কথায় আসবে না। এখানে যে একটা সমন্বয়হীনতা আছে, আপনি দেখবেন যে প্রত্যেকটি একটি দেশের রাষ্ট্রের বিভিন্ন অঙ্গ থাকে, সেই অঙ্গগুলো তাদের কিন্তু বিভিন্ন কার্যক্রম কিন্তু তারা বাস্তবায়ন করে। এখানে স্বাস্থ্য মন্ত্রণালয় শুধু একা না, এইখানে এই ধরনের মহামারী অতিমারী আমাদেরকে যখনই আপনার হচ্ছে প্রতিরোধ করতে হবে, তখনই তার সমন্বিত উদ্যোগ দরকার, যেটাকে আমরা বলি মাল্টি সেক্টরাল অ্যাপ্রোচ। বর্তমানে যে আপনার হচ্ছে লকডাউন চলছে, এটা আসলে কার্যত কাগজে লকডাউন, এটা বেসিক্যালি কোনো বিজ্ঞান ভিত্তিক লকডাউন না। এতে আমার তেমন কিছু আপনার হচ্ছে সুযোগ হবে প্রতিরোধের ক্ষেত্রে তা নয়। আর স্বাস্থ্যবিধির মানার ক্ষেত্রে যে কথাটি বলছেন, সেটাও কিন্তু একটি জিনিস হচ্ছে, আপনি দেখবেন যে এটা সারা পৃথিবীর মানুষজনের ভিতরে এক ধরনের বিষয় আছে, কিন্তু তারা সবসময় একটু রিল্যাক্স থাকতে চায় যতক্ষণ পর্যন্ত কঠোর কোনো কর্মসূচি তাদের কাছে না আসে। আমরা তারপরেও দেখবেন যে এখন কিন্তু মাস্ক পরার প্রবণতাটা বেড়েছে। তো সেক্ষেত্রেও যদি মানুষকে আমি চলাচল করতে দেই ব্যাপক হারে, আপনি যেমন ধরেন যে বাজার হবে, বাজারে কারা যাবে? বাজারে যাবে তো মানুষ যাবে। যদি পণ্য দোকান খোলা থাকে, পণ্য কেনার লোক না থাকে, তাহলে বাজার খুলে তো লাভ নেই। সুতরাং অর্ধেক খুলে রাখলেন, অর্ধেক খুলে রাখলেন, এর কোনো বেনিফিট কিন্তু আসবে না। আর এই ভাইরাসটার আরেকটি ধরন হচ্ছে, যখনই আপনার শপিং মল গুলো আছে বা অন্যান্য বদ্ধ জায়গা আছে, সেইগুলোকে কিন্তু সবচেয়ে বেশি ছড়িয়ে যায়। সুতরাং এই যে এখন যে লকডাউন হচ্ছে, এটা বেসিক্যালি আসলে কোনো লকডাউন না, এটা নাম কাওয়াস্তে এক ধরনের লকডাউন। আমি একটা জোক বলি আপনাদের। একসময় ঢাকা নারায়ণগঞ্জে একটি বাস চলতো, তার নাম ছিল গেট লক। তারপরে একসময় দেখা গেল যে এরকম হলো, গেট লকে সবাই উঠে চলে যাচ্ছে। তারপরে যখন লোকে শোনে না, তখন আবার বাস চালানো হলো, সেখানে লিখে দেওয়া হলো সত্যিই গেট লক। তো বিষয়গুলো হাস্যকর করে লাভ নেই। আমাদের সামনে সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্ত কঠোরভাবে বাস্তবায়ন হবে বলে আমরা বিশ্বাস করি, কারণ আমরা চাই প্রতিটি মৃত্যুই কিন্তু আমাদের কাছে বেদনাদায়ক। সুতরাং অবশ্যই, কারণ করোনাকে কোনোভাবে আমরা জোক হিসেবে নিতে পারবো না, একেবারেই সেই পর্যায়ে আমরা নেই। চিমাকান্তি দাস, আইটি ব্যাপারটা ছোট করে জানতে চাই। ডেইলি স্টার শিরোনাম করেছে ইয়াং অ্যাডাল্টস গেট ইনফেক্টেড মোর। আমরা যেটা জানি, যে আমরা যেটা জেনে আসছিলাম যে বয়স্ক যারা, তারা সাধারণত বেশি ঝুঁকিতে আছেন করোনার ক্ষেত্রে, কিন্তু এখানে আসছে যে ইয়াং অ্যাডাল্টস গেট ইনফেক্টেড মোর। এই ব্যাপারটা যদি একটু আমাদের দর্শকদের জন্য আপনি কথা কিন্তু ভেঙে আসছে, বুঝতে পারছি। আচ্ছা, আমি আরেকবার চেষ্টা করছি। ইয়াং অ্যাডাল্টস গেট ইনফেক্টেড মোর, ডেইলি স্টারের শিরোনাম এসেছে। এই ব্যাপারটা যদি একটু বুঝিয়ে বলতেন আমাদের দর্শকদের জন্য, কারণ বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছেন এটা আমরা জানি, কিন্তু এখানে বলা হচ্ছে ইয়াং অ্যাডাল্টসদের ক্ষেত্রে। আপনি যদি একটু ব্যাপারটা আমাদের দর্শকদের জন্য বুঝিয়ে বলতেন। আমি দুঃখিত, সাউন্ডের একটু সমস্যা হচ্ছে, কথাগুলো সব ভেঙে আসছে। আমি যে এখন বলছি আপনি শুনতে পাচ্ছেন কিনা, কিন্তু আপনি যখন বলছেন তখন কথাগুলো আসছে। আপনি কি মৃত্যুর কথা বলছেন? তরুণদের আক্রান্ত হওয়ার যে ব্যাপারটি, এখন এই ভাইরাসটা এখন সবাইকে সংক্রামিত করছে। আপনি দেখবেন যে, এবং এখানে মৃত্যু যাদের হচ্ছে তারা কিন্তু 60+ বড়দের, যাদের কোমরবিডিটি আছে, তাদের নানা রকম ডায়াবেটিস, হাইপারটেনশন সহ অন্যান্য রোগগুলো আছে, তারা কিন্তু সবচেয়ে ঝুঁকিতে পড়ছে। কিন্তু ভাইরাসটা সবাইকে কিন্তু সংক্রমিত করছে। আর আপনি দেখবেন যে বাইরে কারা যায়, বাইরে কিন্তু তরুণরাই বেশি যায়। সুতরাং আপনাকে এদেরকে ঘরবন্দি করে রাখা ছাড়া কিন্তু কোনো উপায় নেই। আর আমি যেটা বলবো সেটা হচ্ছে, এর পরেও কিন্তু আপনাকে সেই কোভিড নিয়ন্ত্রণের জন্য, প্রতিরোধের জন্য কমপক্ষে 3টি কাজ জরুরি ভিত্তিতে আপনাকে করতেই হবে। একটা হচ্ছে মাস্ক। একটি গবেষণা দেখা গেছে, এখন যদি শুধু আপনি মাস্ক পরে থাকেন, প্রায় 90 থেকে 95% আপনি কিন্তু সংক্রমণটা প্রতিরোধ করতে পারবেন। একটা মাস্ক পরতেই হবে, ইট ইজ এ মাস্ট, এবং সঠিক নিয়মে। তারপরে আপনি হাত ধোবেন, যদি হাতটা বাইরে কোথাও স্পর্শ কোনো কিছু লাগে ধুতে হবে, এবং তার সাথে সাথে আপনি যতটুকু পারেন আপনার শারীরিক দূরত্ব বজায় রাখলে এই ভাইরাসটা একসময় কিন্তু আপনি প্রতিরোধ করতে পারবেন। কারণ এই অতিমারিটা সারা পৃথিবীব্যাপী আমাদের সকলকে
এটা সমন্বিতভাবে। এর সাথে সাথে দেশের মধ্যে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে বিভিন্ন যে বন্দরগুলো আছে, সেটা স্থলবন্দর এবং আকাশ বন্দর যেগুলো আছে, বিমানবন্দর, এইগুলোতে আমাদের সবসময় একটা করা নজরদারিতে রাখতে হবে, যাতে করে বাইরে থেকে যারা আসে তাদের সঠিক নিয়মে পরীক্ষা করা হয় এবং প্রয়োজনে তাদেরকে কোয়ারেন্টাইন এবং আইসোলেশন এই জিনিসগুলো করা হয়। এবং সারা দেশে কিন্তু আপনাকে এই কোভিডের বিরুদ্ধে একটা নয়েজ ক্রিয়েট করে ফেলতে হবে মানুষের মধ্যে, যাতে করে তার ভিতরে একটি চেতনা আসে এবং সমন্বিত হবে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে এই কোভিড নিয়ন্ত্রণের জন্য এখন আমাদেরকে মানুষকে সম্পৃক্ত করতে হবে, গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত, প্রতিটি জায়গায়, প্রতিটি মোড়ে, প্রতিটি এলাকাতে মানুষকে সম্পৃক্ত করলে আমরা বিশ্বাস করি যে আমরা এই কোভিডকে প্রতিরোধ করতে পারবো। চিন্ময় কান্তি দাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের আজকের পর্যালোচনায় যুক্ত হয়েছিলেন রাজশাহী থেকে স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডাক্তার চিন্ময় কান্তি দাস। আমরা এবার চলে যাব আজকের রাশিফলে, জানাবেন কেসি পাল। অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে নিউজ 24-এর পক্ষ থেকে সকল দর্শকদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। এমনকি দিনের শেষে ধার কর্জ করে বাড়ি ফিরতে হতে পারে। তবে প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্বর শুভ ফল প্রদান করবে। এমনকি প্রেমিক প্রেমিকা ও বন্ধু বান্ধবদের কাছ থেকে প্রচুর সহযোগিতা পেতে পারেন। এবার বৃষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ডাকযোগে প্রাপ্ত সংবাদ বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফোটাবে। সেই সঙ্গে কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে। এমনকি পাওনা টাকা আদায়, আটকে থাকা বিল পাস, এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে। তবে শত্রু ও বিরোধী পক্ষের আশঙ্কা আক্রমণ আপনাকে নাজেহাল করে তুলতে পারে। এবার মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে কর্মপ্রত্যাশীদের কর্মপ্রাপ্তি, হারানো কর্ম পুনরুদ্ধার, কর্মের সাসপেনশন উইথড্র, সেই সঙ্গে কর্মব্যাপক দেশে দূর ভ্রমণের সম্ভাবনা অনেকাংশে বেশি। এমনকি নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত হবে। তাছাড়া শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয়, বরণীয়, রেকর্ড সৃষ্টিকারী দিবস হিসেবে গণ্য হবে। এবার কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দুর্যোগের মেঘ কাটতে আরম্ভ করবে। এমনকি দীর্ঘদিনের লালিত স্বপ্ন সাত পূরণের দিকে ধাবিত হবে। বিশেষ করে নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন পূরণের দিকে ধাবিত হবে। তাছাড়া সপরিবারের কাছে পিঠে ভ্রমণ যোগ পরিলক্ষিত হচ্ছে। এবার সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড়, মিছিল, মিটিং বর্জন করতে হবে। সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্ট্যাম্প প্রভৃতিতে স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে। এমনকি লৌকিকতায় যেমন ব্যয় হবে তেমনি উপহার উপঢৌকনা দিয়েও সমান তালে প্রাপ্ত হবেন। এবার কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমী যুগলের প্রেমের স্বীকৃতি, এমনকি নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত হয়ে উঠবে। তাছাড়া যাদের জীবন সাথী এবং জীবন সঙ্গীরা দীর্ঘদিন কর্মপ্রাপ্তির আশায় ঘুরপাক খাচ্ছেন তাদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করবে। সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। এমনকি সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। এবার তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে শরীর স্বাস্থ্যের প্রতি তীক্ষ্ণ নজর রাখতে হবে। সেই সঙ্গে গুপ্ত ও প্রকাশ্য শত্রুরা স্বজনদের সাথে হাত মিলিয়ে আপনার গোপন প্রেম ও অনুচিত কাজবাজ ফাঁস করে দিয়েও ক্ষান্ত হবে না। মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা মোকদ্দমা ঠুকে দিতে পারে। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে চোখ কান খোলা রেখে দিনটি অতিবাহিত করতে হবে। সেই সঙ্গে অত্যাবশ্যকীয় বাণিজ্যিক সফরে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে। এবার বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের মধ্যে যারা শিক্ষার্থী আছেন শিক্ষার্থীদের মন বিষণ্ণ হয়ে পড়বে। এমনকি প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ করা সহজ হবে না। সেই সঙ্গে পিতামাতার সাথে কারণে অকারণে মতানৈক্য তৈরি হলেও তা দীর্ঘস্থায়ী নাও হতে পারে। এমনকি হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত হবে। তাছাড়া কর্মপ্রত্যাশীদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করতে পারে। এবার ধনুরাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে আপনার প্রচেষ্টাই যথেষ্ট হবে। সেই সঙ্গে সহকর্মী ও অংশীদারদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল করবে। এমনকি সুনাম যশ প্রতিষ্ঠার গ্রাফ চাঙ্গা হয়ে উঠবে। সেই সঙ্গে নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বে মজবুত আসন গেড়ে বসতে সক্ষম
সক্ষম হবেন। তবে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির প্রতি তীক্ষ্ণ নজর রাখতে হবে। এবার মকর রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ভাই বোনদের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা মনোবেদনার কারণ হতে পারে। অবশ্য বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। সেই সঙ্গে কর্ম ও ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ তো বটেই, তাছাড়া দূর ভ্রমণে যেতে পারেন। তাছাড়া ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নিতে পারে। এবার কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে, এমনকি ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে। সেই সঙ্গে ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে। তাছাড়া সন্তান সন্ততিরা আগাবহ হয়ে থাকবে, এমনকি তাদের সাফল্যে গৌরবান্বিত হবেন। তবে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সাথীর মতামতকে গুরুত্ব দিতে হবে। এবার সর্বশেষ রাশি মীন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দুর্যোগের মেঘ সরে গিয়ে সুদিনের সূর্য উদিত হবে। আপনার শ্রম, মেধা, প্রযুক্তি, কৌশল, অধ্যবসায়ের পরিপূর্ণ ফল প্রাপ্ত হবেন, যার ফলে দিনটি বেশ মৌজ মস্তিতে কাটবে। এমনকি গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকতে পারে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও খেলনা সামগ্রীর পসরা সাজতে পারে। রাশিফল সংক্রান্ত তথ্য এ পর্যন্ত। কেসিপাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আজকে রাশিফল জানাচ্ছিলেন কেসিপাল। আজ সকালে বাংলাদেশ আজ এই পর্যন্তই। আগামীকাল দেখা হবে ঠিক একই সময়। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই করোনা স্বাস্থ্যবিধি মেনে চলুন।